স্বাধীনতা, তোমার জন্য যত রক্তপাত নিবেদিত সপ্তাহ বলে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক আলোচনা সভার সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধী সমাজ, জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আপনারা আমাদের আন্তরিক উষ্ণ অরক্তিম শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং প্রাণ উৎসারিত ভালোবাসা গ্রহণ করুন। আমরা ছোটবেলায় একটি কথা শুনে বড় হয়েছি, একজন নারী তার সন্তান প্রসব করতে 10 মাস সময় লাগে। আমি প্রশ্ন করতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে কত সময় লাগবে? বন্ধুগণ, দেশ আজ একটি চরম আশঙ্কাজনক অবস্থার মধ্যে যাচ্ছে। যদি নবাব সিরাজউদ্দৌলার ভাষায় বলি, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, শ্যামল প্রান্তরে তার রক্তের আলপনা, কে দেবে তাকে আশা, কে দেবে তাকে ভরসা? বন্ধুগণ, আমরা বুকে হাত দিয়ে এখানে বসে আছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক বৃন্দ, দেশের সাধারণ মানুষ যাদের মুখের দিকে তাকিয়ে থাকে। এই দেশ এবং রাষ্ট্র কাঠামোর উন্নয়ন পরিবর্তনের জন্য, একটি সুখী সমৃদ্ধ জীবনের জন্য আমি সবাইকে প্রশ্ন করতে চাই, আমাদের এই দুরবস্থায় অবসান কবে ঘটবে? কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? আমরা 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 2 লক্ষ মা বোনের সম্মান, 30 লক্ষ মানুষের রক্তের মধ্য দিয়ে এই দেশ অর্জন করেছি। আমরা স্বাধীনোত্তর বাংলাদেশের সমস্ত সামরিক বেসামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রক্ত দিয়ে, জীবন দিয়ে এদেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে। আমরা 80-র দশকে অবৈধ ক্ষমতা দখলদার সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে প্রায় 9 মাসে রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছি। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা স্বপ্ন দেখেছি। কিন্তু আজ সেই স্বপ্ন কোথায়? সেই স্বপ্ন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেবে। জামাতে ইসলাম, এনসিপি সহ আরো কিছু দল বলছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে। কিছু রাজনৈতিক দল বলছে সব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বন্ধুগণ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা কোন কথার প্রতি আস্থা রাখবো,
কোনটিকে সত্য বলে ধারণ করব? সংস্কার আমার দেশের অধিকাংশ মানুষ খেটে খাওয়া শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, অশিক্ষিত মানুষ। তারা কি সংস্কার শব্দটির আদৌ অর্থ বোঝেন? আমি 70-এর দশকে একটি কবিতা লিখেছিলাম, আমাদের অশিক্ষিত নেতারা সংস্কৃতি বোঝে না, বরং নির্বাচন ভালো বোঝে। কথাটি আমি প্রতীক অর্থে বলেছিলাম। সেই কবিতা লেখার 47 বছর পরেও আজকে কি আমরা বলতে পারি যে আমাদের রাজনীতি একটি সংস্কৃতি বুঝমান রাজনীতি হয়েছে? সাধারণ মানুষের জনবান্ধব একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। স্বাধীনতার 55 বছর আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে মুক্তিযুদ্ধের সেই ঘোষণা এদেশের যারা দেশ শাসন করেছেন তারা প্রতিষ্ঠা করেছে? নির্বাচনের আগে তারা অনেক প্রতিশ্রুতি দেন, তাদের ম্যানিফেস্টোতে, নির্বাচনী ইশতেহারে যে সমস্ত ঘোষণা থাকে, তারা ক্ষমতায় যাওয়ার পরে সেটি ভুলে যান। আমাদের বাংলা ভাষা সাহিত্যে একটি কথা প্রচলন আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে আমাদের সম্মানীয় নেতা, প্রধান অতিথি আমির খসরু চৌধুরী সাহেব আছেন, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলনেতা। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাই দেশ শাসনের সুযোগ পেয়েছে। কিন্তু আপনারা কি এদেশের সাধারণ মানুষের ইস্পিত লক্ষ্যে এই রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে পেরেছেন? তাহলে কেন এই দেশে বারবার গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়, বারবার ফ্যাসিবাদ ফিরে আসে, বারবার কেন এদেশের মানুষকে বুকের রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করতে হয়? আমার মনে হয় আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে সে বিষয়টি খোলাসা করা প্রয়োজন। শুধু ভোটের আগে আমরা প্রতিশ্রুতি দেব, বড় কথা বলবো, কিন্তু নির্বাচনে যাওয়ার পরে দলীয় শাসন কায়েম করব, সেই জন্য তো দেশে মুক্তিযুদ্ধ হয়নি, সেই জন্য তো এরশাদ বিরোধী আন্দোলন আমরা করিনি। ব্যক্তিগত প্রশ্ন এসে যায়, কথা এসে যায়। এরশাদ বিরোধী আন্দোলনে আমি 5 বার গ্রেফতার হয়েছি। আমি এরশাদ বিরোধী আন্দোলন সর্বপ্রথম আয়না ঘরে গিয়েছি। 21 দিন নিখোঁজ ছিলাম, নৃশংস নির্যাতনের শিকার হয়েছে, আমার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমি জীবনে 13 বার জেল খেটেছি শেখ মুজিবের আমলে। আমি যখন 17 বছর বয়স ইন্টারমিডিয়েট পড়ি, শেখ মুজিবের বিরোধিতা করার জন্য জেলে গিয়েছি, ইন্টারমিডিয়েট পাশ করেছি জেলখানে। আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য, এই আমি 6 বছর, আমি 6ষ্ঠ শ্রেণী পড়ার সময় রাজপথের মিছিলে এসেছিলাম। আমি 69-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি, 71-এর অংশ নিয়েছি, স্বাধীনতার সমস্ত আন্দোলন সংগ্রামের সাথে থেকেছি, এরশাদ বিরোধী আন্দোলন করছি। আমার সৌভাগ্য হয়েছে যে এবারে এই ছাত্র জনতা গণঅভ্যুত্থানে আমার অংশ নেওয়ার সুযোগ হয়েছে। মাথা বিক্রি করিনি, কারোর কাছে আপোষ করিনি, কিন্তু স্বপ্ন আকাঙ্ক্ষার যে একটি রাষ্ট্র চাই, একটি ব্যবস্থা চাই, সেই ব্যবস্থা আজও কেন আমরা আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের আন্দোলন সংহতি প্রতিষ্ঠা করবে, আজকে তার সাথে এই ব্যবধান কেন? ওনার তো কথা ছিল যে উনি নির্বাচন দেবেন, নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা না হওয়ার জন্যই আজকে এই বিবেচনা লাগছে। আমি বক্তব্য বাড়াতে চাই না, আমি বলতে চাই
যে দেশের আজকের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া কোনোভাবেই এই সংকট অতিক্রম করা সম্ভব নয়। 1987-তে এরশাদ সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে একটি সর্বদলীয় প্ল্যাটফর্ম হিসেবে আমরা জাতীয় কবিতা পরিষদের জন্ম দিয়েছিলাম। আমরা এরশাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত আন্দোলন করেছি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে। পরবর্তীতে এই পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2006 সালে তারা অস্ত্রের মুখে আমাদেরকে কবিতা পরিষদ থেকে তাড়িয়ে দিয়ে তারা কবিতা পরিষদকে এদেশের লেখক কবিদের একটি সরকারের দলভিত্তে পরিণত করার চেষ্টা করেছে। আমরা মেনে নেই। আমরা এই 15 বছর আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে।